है तेरे सपनों में है नाराजी। সময় টিভিতে একটা ইন্টারভিউ ছিল, উনি আমাকে বলছে যে উনি নাকি ওখানে আমাকে প্রথম দেখেছে, যে উনি বলছে যে আমার মধ্যে উনি ওনার আলীকে দেখতে পেয়েছে। আচ্ছা, এরপর দেখলাম যে আদনান আল রাজীব ভাইয়া, আমি বললাম কি এই রে উনি তো মেহজাবিনের বয়ফ্রেন্ড। আমি আগে জেলাস ফিল করতাম যে মেহজাবিনের বয়ফ্রেন্ড কেন উনি। তো এরপর একটু গুঞ্জন শুনতাম, তো এখন তো সত্যিই হলো। দর্শক স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। আপনারা সবাই জানেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। আর এবার কানের ৭৮তম যে আসর, সেই আসরে কিন্তু বাংলাদেশ থেকে একটি স্বল্প দৈর্ঘ্য সিনেমা প্রতিনিধিত্ব করছে, যেটি নির্মাণ করেছেন জনপ্রিয় পরিচালক এবং প্রযোজক আদনান আল রাজীব। এই সিনেমাটা কিন্তু যখন থেকে আমরা শুনেছি যে কানে প্রতিনিধিত্ব করবে এই স্বল্পদৈর্ঘ্য সিনেমাটা, তখন থেকে কিন্তু আমাদের মনে জেগেছে যে আলী আসলে কে, আলীর গল্পটা আসলে কেমন, আলীর গল্পের নির্মাণের পেছনের গল্পটা আসলে কেমন। আজকে কিন্তু সেই সকল প্রশ্নের উত্তর আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, কারণ আমাদের সবার সঙ্গে আছেন কিন্তু আলী। কেমন আছেন আলী? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা আলী, বলছিলাম আলীর কিন্তু আমরা যেটা জানি যে আলীর আসল নাম হচ্ছে আলামিন। এই আলামিন থেকে আসলে আলীর যে যাত্রাটা, সেই যাত্রাটা সম্পর্কে জানতে চাই যে আলী হয়ে উঠলেন কিভাবে। প্রথমে আমাকে খুঁজে বার করছে আমাদের সবার প্রিয় ডিরেক্টর আদনান ভাইয়া। উনি যখন এই গল্পটা নিয়ে ভাবতেছে, ওনারা রিসার্চ করতেছে, তো তখন ওনারা একজন ইনোসেন্ট একটা ফেস খুঁজতেছিল। আচ্ছা, তো ওনারা আমার মধ্যে হয়তো ওটা পাইছে, তো ওটা পাওয়ার অন্যতম মাধ্যম হলো এই সময় টিভি। আর সময় টিভিতে একটা ইন্টারভিউ ছিল, উনি আমাকে বলছে যে উনি নাকি ওখানে আমাকে প্রথম দেখেছে, তারপর উনি আমাকে নক দিয়েছিল। এই তো সেই ইন্টারভিউ থেকে সে আপনাকে খুঁজে পেয়েছে। যখন মানে উনি গল্পটা নিয়ে রিসার্চ করতেছিল, তো উনি দেখলো যে এরকম একটা ছেলে বা কালো রঙের বা লম্বা লম্বা চুল, তো উনি আমাকে দেখলো এবং নক দিল। আচ্ছা, এছাড়াও নিশ্চয়ই আলীর চরিত্রে বা আলীর যে গল্প, সেই গল্পের চরিত্রে এমন কিছু ছিল যেটা আপনার ভেতরে আছে, শুধুমাত্র কি এই যে জেস্টার পোস্টার, নাকি আর কোনো গুণাগুণ সে খুঁজেছে? আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনি আমাকে কেন নিলেন এখানে, তো উনি বললো যে উনি আমাকে ডিরেক্ট না বললেও আমি দেখলাম যে আপনাদের ইন্টারভিউতে বলেছে, আরো কয়েকটা ইন্টারভিউতে দেখেছিলাম যে উনি বলছে যে আমার মধ্যে উনি ওনার আলীকে দেখতে পেয়েছে। আচ্ছা, তো আমার মাঝখানে নাকি একটা ইনোসেন্ট ভাব আছে, আমি জানি না, তো ওনার কাছে এটা মনে হয়েছিল। আসলে ওনাদের চোখ তো আর নরমাল মানুষের চোখ না। আদনান ভাই বলার আগে কেউ কি আপনাকে কখনো বলে নাই যে আপনি খুব ইনোসেন্ট? না, এরকম কেউ বলে নাই, উনিই বলছে। আচ্ছা, তাহলে কি আপনি খুব চালাক চতুর নাকি কেমন? আসলে একটু দুষ্টু টাইপের। দুষ্টু তো? এত চুপচাপ, একটু আগে বললেন যে আমি কথাই বলতে পারবো না, আবার বলছেন। আমি আসলে যখন ক্যামেরা অন হয় তখন আমার কথা উচ্চারণেও ভুল হয়, তারপর আমার টেনশন আসে মনে অনেক, তারপর আমি নার্ভাস হয়ে যাই। তাহলে সিনেমার কাজটা কিভাবে করলেন? কারণ ক্যামেরার সামনেই তো আপনি আপনার দক্ষতা প্রমাণ করেছেন। কারণ আদনান ভাইয়া ছিল উনি শুটিং এ, তারপর যারা যারা ছিল সবাই আমাকে এমন ভাবে, মানে ওরা আমার সাথে এমন বিহেভ করছে যে মানে আমি শুটিং এ না আসলে। আচ্ছা, ওরা সব নরমাল ভাবে নিছিল, তো উৎসাহ দিয়ে আমার কাছ থেকে অ্যাক্টিং বার করে ফেলছে। আমি যদিও এর আগে কখনো অ্যাক্টিং করিও নাই। এইটাই জীবনের প্রথমবার আপনার অ্যাক্টিং করা, তাও আবার একটা সিনেমা যেটি কানে প্রতিনিধিত্ব করবে। আচ্ছা, একটু জানতে চাই যে আসলে এই সময়ের অভিজ্ঞতাটা কেমন ছিল, আপনার প্রথম দিনের এক্সপেরিয়েন্স জানতে চাই, এবং কত দিনের শুটিংটা করেছেন এবং শেষ দিন পর্যন্ত আপনার অভিজ্ঞতা কেমন ছিল। প্রথম থেকে বললে আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম একটা চা টঙের দোকানে। তো আড্ডা দিতে দিতে হঠাৎ আমাকে আদনান ভাইয়া কাস্টিং ডিরেক্টর যে রাসেল, ও আমাকে কল দিয়ে বলতেছে আপনি কি আলামিন বলছেন? আমি বললাম হ্যাঁ আমি আলামিন বলছি। তো বলছে আমরা একটা কান ফেস্টিভ্যালকে ঘিরে বা মানে ও আমাকে প্রলোভন দেখাচ্ছে মূলত। তো বলছে যে মানে এরকম একটা আমরা ফিল্ম নির্মাণ করতে যাচ্ছি, তো আমাদের আপনাকে পছন্দ হয়েছে, আপনি যদি এগ্রি করেন তাহলে আপনি এসে একটু অডিশনটা দিয়ে যান। আমি ভাবছিলাম যে ও মজা করতেছে, তো হয়তো নর্মাল কোনো ছোট কোনো ইয়েটি হবে, ফিল্ম হবে। আমি মন থেকে না বলতে চাচ্ছিলাম, বাট আমি হ্যাঁ মানে আমি ওকে কি বলছি, আমি বলছি যে তুমি আমাকে একটু কষ্ট করে ডিরেক্টরের প্রোফাইলের লিঙ্কটা একটু আমাকে দাও।
তো এটা আমার যে এই বলাটা যে আমার যে এত বড় কিছু হয়ে যাবে আমি কখনো কল্পনা করতে পারি নাই। আমি না বলতাম, আমার অ্যাক্টিং করার কখনো ইচ্ছাও ছিল না। তো এরপর দেখলাম যে আদনান আল রাজীব ভাইয়া, আমি বললাম কি এই রে উনি তো মেহজাবিনের বয়ফ্রেন্ড। তখন ওনাদের এখনো বিয়ে হয় নাই। তো আমি ভাবলাম যে আমি আগে জেলাস ফিল করতাম যে মেহজাবিনের বয়ফ্রেন্ড কেন উনি। তো এরপর একটু গুঞ্জন শুনতাম, তো এখন তো সত্যিই হলো। তো যখনই দেখলাম আদনান ভাইয়ার সাথে সাথে আমি আর কোনো স্ক্রিপ্ট বা কিছুই যাচাই করার ট্রাই করি না, আমি বলছি আমি করব, আমি আসতেছি, কবে আসবো অডিশনে বলেন। তো এরপর আমাকে ডেট দিল, আমি অডিশনে গেলাম। অডিশনে ওরা আমাকে দেখেই সবাই পছন্দ করলো। এরপর এই ফিল্মটাতে নাকি আরো 30-40 জন ছেলে আমার বয়সী অডিশন দিয়েছিল। তারা কি অলরেডি কোনো প্রমিনেন্ট ফেস অলরেডি কাজ করছে এরকম, নাকি আপনার মতো? হ্যাঁ, একজন দুজন ওরকম আছে। তবে ওনারা মেবি আদনান ভাইয়ারা চাইছিল যে একদম মানে নন পপুলার বা একজন মানে ক্যামেরা শাই না, নতুন মুখ, ক্যামেরা শাই না, যে ক্যামেরার সামনে লজ্জা পাবে, যেমন আমি এখনো মানে অনেক লজ্জা পাচ্ছি। তো ওনারা মূলত এরকমই চেয়েছিল। তো পেয়েছে হয়তো, এই তো দেখতেছেন। তো আচ্ছা, এত ক্যামেরা শাই, লজ্জা পাচ্ছেন বলছেন, আপনার লজ্জাটা ভাঙার উপায় কি আমি খুব ভালো করে জানি। আপনাকে দিয়ে এখন আপনি যে কাজটা পছন্দ করেন সেটা যদি করাই তাহলে মনে হয় আপনার লজ্জা ভেঙে যাবে। একটা গান শোনাবেন নাকি? তারপর আবার গানের গল্পে যাই। হ্যাঁ, শোনা যাবে। পাল ভাই ठे जाओ दिल संभल जाए कैसे तुम ही रोका करो मेरी तरफ आता हर गम फिसल जाए आँखों में तुमको भरो बिन बोले बातें तुमसे करो अगर तुम साथ हो अगर तुम साथ हो तेरी नजरों में है तेरे सपने तेरे सपनों में है नाराजी मुझे लगता है कि बातें दिल की होती लफ्जों की धोखेबाजी तुम साथ हो या न हो क्या फर्क है बेदर्द थी जिंदगी बेदर्द है अगर तुम साथ हो। অনেক অনেক ধন্যবাদ, ভীষণ সুন্দর হয়েছে। এখন কি একটু স্বাভাবিক মনে হচ্ছে? আচ্ছা, দর্শকদের একটু বলি, দর্শক আপনারা ঠিক ধরেছেন, এই হচ্ছে সেই আলামিন যিনি কিন্তু ডুয়েল কণ্ঠে গান গেয়ে অলরেডি আমাদেরকে মুগ্ধ করেছেন। এবার আলিতে আমরা দেখবো যে কতটা আমাদের হৃদয়ে সে ছুঁতে পারে। আচ্ছা, আরেকবার একটু আলিতে ফিরে যেতে চাই। আপনি তো বলছিলেন যে এতক্ষণ আপনি শাই ফিল করছেন, এই জন্য আপনার নিজের ফর্মে আপনাকে নিয়ে আসলাম। তারপরে যে আপনি বললেন যে আমি খুব শাই ফিল করি, তারপর অডিশনে আপনাকে কি কোনো কিছু করতে বলা হলো নাকি? হ্যাঁ, অডিশনে আমাকে অডিশন দিতে বললো, কিছু কিছু আমার কাছ থেকে ওরা জানতে চাইলো, মানে সবকিছু আমি ওনারা যেভাবে বলছে ওভাবে করছি। তো আমাকে শুকাতে বললো, এই তো। তারপর আমি অনেক মোটা ছিলাম, তারপর এই তো তারপরে শুটিং এ চলে গেলাম। আর কে কে আছেন আসলে? কোনো পরিচিত মুখ কি আছেন? কেউ পরিচিত কোনো মুখ না। এটা মানে আরেকজন আছে, উনি হলো আমার মা ক্যারেক্টারে। তো উনি আছে যে ওনার নাম হলো সোমা। আপনার মার ক্যারেক্টারে? হ্যাঁ হ্যাঁ, উনি। আচ্ছা, সেও কি আপনার মতো কেউ যে স্ক্রিনে একেবারেই না, উনি অনেক ভালো মানে অভিনয় করে, বাট উনি মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনো নাই, এই আর কি। আপনার বিপরীতে তাহলে আপনি আপনার মায়ের কথা বললেন। তার মানে গতানুগতিক আমরা যেটা লিডিং যেই চরিত্র থাকে ক্যারেক্টার, তার অপোজিটে আমরা যেটা ভাবি যে হয়তো কোনো নায়িকা থাকবে, আসলে আলী সেরকম গল্প না, নাকি? হ্যাঁ, আমি বলতাম না, এটা কান থেকে নিষেধ করা যে কোনো
কিছুই বলা যাবে না যে অ্যাক্টিং সম্পর্কে। তবে আজকে আদনান ভাইয়ের একটা ইন্টারভিউ দেখেছি যে উনি একটু একটু বলেছে যে মানে একটা 15 বছরের ছেলেকে নিয়ে কিছুটা কাহিনী, তো উনার এটা বলা দেখে এরপর আমি পুরো গল্প আমরা জানতে চাই না, কিন্তু যতদূর অবশ্যই আমি জানাবো, অবশ্যই আমি আবার আসবো প্রয়োজনে, অবশ্যই কান থেকে এটা দেখিয়ে কি রেজাল্ট আসে দেন আমি আবার আসবো, এসে আবার জানাবো আপনাদেরকে, তখন সব খুলে বলবো। আর গল্প যেরকম মানুষকে হিন্টস দেয়, গল্প কিন্তু মানুষকে আবার সেটার প্রতি অনেক বেশি আগ্রহীও করে তোলে। সুতরাং আপনি গল্পের যদি একটু বলতে চান যে কারা কারা ছিলেন, সেইভাবে আপনার ওই সময়টা কিভাবে কেটেছে, তারা আপনাকে কতটা গাইড করেছে, আমরা আসলে সেই সময়কার অভিজ্ঞতাগুলো জানতে চাই। শুটিং এ আমাদের এই ফিল্মটা শুটিং হলো কি সিলেটে, সুনামগঞ্জে। পুরা সিলেটে হয়েছে সব জায়গাতে। 10-15 দিন ছিলাম মেবি। তো ওখানে অনেক সবার সাথে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গেছিল। আমি মূলত আসলে সবকিছুতে একটু নাক গলাতে পছন্দ করি, তো যে কাজ করতাম আমি সবকিছুতে গিয়ে একটু করতাম, যে আর্ট ডিরেক্টর ভাইয়া কিছু করতেছে ওনার সাথে আমি গিয়ে একটু বলতাম ভাই এটা কিভাবে করে, এটা কিভাবে করে। তো সবার সাথে ছোট সব থেকে ছোট তো আমি, তো সবার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল। এই যে আলী যে কানে যাচ্ছে, আপনি কি কানে যাচ্ছেন? সেটা এখনো আমি শিওর বলতে পারছি না, তবে দেখা যেতে পারে হয়তো আমাকে কানে। আচ্ছা, যদি বলি যে কানে আপনি যদি যান, তাহলে এটা আসলে কেমন লাগছে আপনার কাছে, যে আপনি যেখানে কখনো স্ক্রিনেই কাজ করেননি, সেখানে এরকম একটা ফেস্টিভ্যাল যেটা মানুষের ড্রিম থাকে, সেই জায়গা থেকে তো আপনি অনেকটাই প্রিভিলেজড। তো আপনার অনুভূতিটা আসলে কি? আমার এই পুরা মাসটাই আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে, যে কিভাবে কি হচ্ছে। তবে আমার একটা বিশ্বাস ছিল যে আমার এই ফিল্মটা হবে ইনশাল্লাহ। আমি এটা ভেবেই আমি এখন অব্দি আমার এই চুলগুলো ছোট করি নাই, যে আমি দেখি আমাকে এই লুকে যদি কখনো কানে দেখা যায়। তার মানে কাজ করার সময় আপনাদের বিশ্বাস ছিল যে এই ফিল্মটা সিলেক্টেড হবে? হ্যাঁ, আদনান ভাইয়ারও বিশ্বাস ছিল অবশ্যই। আমরা সবাই অনেক ভালো কাজ করেছি, নিশ্চয়ই ভালো কাজের ফলে তো এটা অবশ্যই। আসলে কি বিশেষত্ব ছিল সেই গল্পে বা কোথাও? এটা দেশের কথা বলে, আসলে আমাদের গ্রাম বাংলা নিয়ে, তো অবশ্যই এটা সুন্দর না হলে তো আর হইতো না। তো আমাদের সবার অনেক ইন্টারেস্ট ছিল যে এর কাজটা ভালো হতে হবে। আমিও আমার যথেষ্ট চেষ্টা করেছি যে নিজের মতো করে করতে অ্যাক্টিং, তো সবাই অনেক সাপোর্ট করেছে আমাকে, তো হয়তো ভালো অ্যাক্টিং করেছি। পোস্টারে যে আপনার যে ছবিটা একদম পানির মধ্যে ডুবে আছেন, আসলে এই ছবিটার বিশেষত্বটা কি? এই ছবিটাই কেন? এটা এখনো আমি নিজেও এখনো আলী দেখি নাই, আমি এটা বলতে পারছি না যে এটা কিভাবে কি হলো। তো আমি আলী দেখার পরে এটা বুঝতে পারবো। তবে আমি এই যে পোস্টারটা দেখছেন, এটাতে আমার সব থেকে বেশি কষ্ট হয়েছে এই পুরা শুটিং এ। সব থেকে শীতের মধ্যে, একদম নভেম্বর মাস ছিল, একদম কনকনে ঠান্ডার মধ্যে আমাকে নামতে হলো বিলে। তো আমি একদম কাঁপতে আমি যদি জানতাম যে এটা পোস্টার হবে, তাহলে আমি মনে হয় আরো ভালো করে তুলতাম ছবিটা। আচ্ছা, একটু ইউনিটটা সম্পর্কে জানতে চাই, যে আপনারা কতজনের গ্রুপ ছিলেন, কতদিন শুটিংটা চললো, পুরো ইউনিটে কারা কারা ছিলেন, বা কোথায় কোথায় কিভাবে ট্রাভেল করেছেন, কিভাবে থেকেছেন? কারণ রাজীব ভাই বলছিলেন যে এই যে এই সময়টা আপনারা যখন শুট করেছেন, সেই সময়টা আসলে খুব প্রতিকূল ছিল, আপনাদের থাকার ব্যবস্থা ছিল না, ওয়াশরুম ছিল না, এই ধরনের গল্পগুলো একটু শুনতে চাই। হ্যাঁ, আমরা যে জায়গাতে শুটিংটা করছি, তো ওই জায়গাটাতে ওয়াশরুম অবশ্যই ছিল না। তো ওনারা নিজেরা একটা ওয়াশরুম বানালো আর কি। তো অনেক মানুষ ছিলাম, 200 জনের মতো তো একবার হবে। 200 জনের মতো? আমার এটা মনে হলো সব মিলিয়ে। আচ্ছা, পুরো সিলেট এভাবেই পুরো টিম সহ ঘুরে ঘুরে শুট করলেন? কোথাও কিছু মানুষ তো থেকে গেছে রান্না বান্নার দরকারে বা কিছু অন্যান্য কাজে, তবে একদম মানে এক্সাক্ট বলতে পারবো যে 100+ মানুষ সেটে ছিল। এটা আমার বিশ্বাস, আমার যতটুকু ধারণা। তাহলে আলীর মানে গল্পের চরিত্রে কতজন আছে সেটা আমি এখন বলতে চাচ্ছি না, এটা মানা উপর থেকে, মানে একদম কান থেকে এটা মানা, যে মানে এখন কোনো কিছু যেহেতু এটা একটা কম্পিটিশনে আছে, এখনো হয়তো যদি এগুলো বলে হয়তো বাদ দিয়ে দেবে আলীকে, আমি শিওর না। তবে আমি কেন জানতে চাচ্ছি যে 15 মিনিটের মধ্যে আসলে কতজনকে নিয়ে কতটা চ্যালেঞ্জের ছিল সেই গল্পটা। আসলে গল্পটা আমি আদনান ভাইয়া বলছে, আমি একটা ইন্টারভিউ দেখছি যে গল্পটা যদিও 15 মিনিটের, কিন্তু এটা তো 15 মিনিটের কথা বলে না, এটা অনেক, এটার মহত্ব অনেক বেশি। তো আপনারা যখন এটা স্ক্রিনিং হবে, অবশ্যই কান থেকে ফেরার পর এটা আরো মানে বিভিন্নভাবে উনি বলছে যে স্ক্রিনিং হবে, তো হলে অবশ্যই তখন আমরা জানতে পারবো যে আসলে
আচ্ছা, আপনি এই যে গান নিয়ে কতটা এক্সাইটেড বলেন তো? আমি অনেক এক্সাইটেড। কেমন লাগছে? আমার ড্রিম এটা আসলে। আমি কান থেকে অনেকেই জানতো না যে জানে না, আমাদের দেশের অনেকেই জানে না যে কান আসলে কি। তো আমি শুরু থেকেই জানতাম, বিভিন্ন নিউজ দেখতাম। আমি আমার ফেভারিট যত আর্টিস্টরা আছে ওরা যায়। তো আমি কখনো কল্পনাও করি নাই যে এটা ফিল্মটা সাইন করার আগে বা পরে আমি কল্পনাও করি নাই যে আমি যাব। যখনই ফিল্মটাতে আমি শুটিং চলা অবস্থায় তখন আমার মনে হলো যে বিশ্বাস আস্তে আস্তে মনে হলো যে আচ্ছা, হয়তো আপনি যেতে হচ্ছে পারে। নোয়াখালীর একটা সাধারণ শহরে আপনি বেড়ে উঠেছেন, হ্যাঁ। আপনার পড়াশোনা ওখানে, বন্ধু বান্ধব ওখানে। আসলে এখন কি তাদের মধ্যে, এমনিতেও তো আপনি একজন মোটামুটি সেলিব্রিটি, কিন্তু এখন তো একজন কি বলবো, কানে আপনি যাচ্ছেন, আসলে বন্ধু বা পরিবারের একটা অন্যরকম কোনো ইয়া আছে কিনা আপনার প্রতি? বন্ধুরা তো কখনো আমাকে দাম দেয় না। আমি যাই এখনো হয়ে দেয় যায় না? না, এখনো দেয় না, তবে আমাকে ওরা হেল্প করে। ওরা অনেক খুশি হয়েছে শুনে। আচ্ছা। তারপর আমার মা বাবা অনেক খুশি। আমি ওনাদেরকে প্রথম থেকেই বলছি যে হয় বা না হয় আমি তো সেটা জানি না, তবে আমি ওনাদেরকে বলছি যে আমার এটা এই জায়গায় যাবে, শুরু থেকেই বলছি আচ্ছা। আমার মা বাবাকে। তো ওরা এভাবেই ওরা জানতো, এইভাবে এখন সত্যি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব সত্যি হয়ে যাচ্ছে। তো এই তো। আচ্ছা আলামিন, আপনি তো গান দিয়ে অলরেডি বেশ চর্চিত আমাদের মাঝে, কিন্তু এখন তো আপনি মানে একদম কি বলবো যে কানে চলে গিয়েছেন, বড় পর্দায় কাজ করছেন। এখন আসলে আপনি কোনটা চুজ করবেন? আমি দুইটাই রাখতে চাই, তবে আপনি যে বলছেন যে আমি একদম কানে চলে গেছি, বড় পর্দা চলে গেছি, আমি আসলে এই ব্যাপারটাকে আমি নিজের মধ্যে পুষতে চাচ্ছি না যে আচ্ছা। খ্যাতির বিড়ম্বনা, এটা আমি চাচ্ছি না। আমি 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 যেভাবে আছি আমি ওভাবেই থাকতে চাচ্ছি। তো যদি এর বেশি কিছু আসে মানে, তো আমি অবশ্যই চাইবো যে ভালোভাবে কিভাবে হ্যান্ডেল করা যায়। তো আমি চাইবো না যে এইটা পেয়ে গেছি শুরুতেই ছক্কা, পরের বলগুলাতে আউট, এটা চাইবো না অবশ্যই। তার মানে এইটুকু তো আমরা জানতেই পারি যে এখন থেকে তো তাহলে আপনার একটা অভিনয় করার হ্যাঁ, ইচ্ছাও তো ইচ্ছা, আছে। হ্যাঁ এটা আছে অবশ্যই। আচ্ছা, সেটা যদি জিজ্ঞাসা করি যে কোন ধরনের সিনেমা করার ইচ্ছা আছে? আমার গল্প কেন্দ্রিক সিনেমা করতে আমার ইচ্ছা। যেমন চঞ্চল চৌধুরী ভাইয়ারা যেভাবে সবার মনে আছে, আপনার একটা লুকের মধ্যে একটা মন পুরার ব্যাপার আছে এরকম। হ্যাঁ। তো এই চঞ্চল চৌধুরী ভাইয়াদের মতো ওই প্যাটার্নের কোনো ফিল্ম যদি পাই বা যেভাবে হয়, তো আমি অবশ্যই ট্রাই করবো। আর গানটা কি করবেন? গান তো থাকবেই, গান থাকবে না? যে তাহসান ভাইয়ারা তো অ্যাক্টিং করছে, গানও করছে, চঞ্চল ভাইয়াও তো অ্যাক্টিং করছে আবার গানও করছে। তো তার মানে আমরা ধরে নিতে পারি যে চঞ্চল চৌধুরী আলামিনের আইডল। হ্যাঁ, ওনার অ্যাক্টিং আমার অনেক ভালো লাগে। আমি অনেকে আমাকে বলছে অলরেডি যে আমার এই চুলের কারণে ওনার মতো লাগে, কিছুটা লাগছে। হ্যাঁ, ইয়াং চঞ্চল চৌধুরী আপনার মধ্যে সত্যি ওরকম। কয়েকজন কমেন্টও করছে, দেখলাম যে মানে মনপুরার চঞ্চল চৌধুরীকে পাওয়া যাচ্ছে। তো এটাতে আমি অনেক খুশি। তার মানে কেউ যদি এই ধরনের কিছু করতে চায় তাহলে আলামিনের আসলে ইচ্ছা আছে, আলামিন নিজেকে আরো প্রমাণিত করতে চায়। অবশ্যই, আমি অনেক ভালো কাজ করতে চাই। তো যদি কখনো হয় সুযোগ, আমি অবশ্যই করবো। আলামিন, তুমি কানে যাচ্ছ, ইভেন তুমি আরো অভিনয় করতে চাও। আসলে আমরাও চাই যে কানের যে পামটি ওর তোমরা অবশ্যই জিতে নিয়ে আসো। তোমরা যেমন এটা প্রত্যাশা করছো, আমরা দর্শক হিসেবে কিন্তু পুরো দেশের মানুষও চাচ্ছি যে তোমরা এটা জয়ী হও। কিন্তু এই যে তোমার একটা প্রতিভা, তুমি যে এত ভালো গান করো, তোমাকে পেয়ে কিন্তু একটু গান আমার আবারও শুনতে ইচ্ছে করছে। একটু গান শোনানো যায়? আচ্ছা, আমি এক জীবন গানটি করছি। ওকে। তুমি আমি কাছাকাছি আছি বলে এ জীবন হয়েছে মধুময়। যদি তুমি দূরে কভু যাও চলে, শুধু মরণ হবে আর কিছু নয়। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। আলামিন, এই যে একটা প্রশ্ন আসলে,
এই যে মেয়ে কণ্ঠে গান গাও, মেয়ে কণ্ঠে কখনো ওই যে ফোন দিয়েছো কাউকে কখনো? না, ফোন দেওয়া হয় না, আমি ইচ্ছা করে দিই নাই, যে আমার হয় না, ফিমেল কণ্ঠে কথা বলা কখনো ট্রাই করি নাই, এটা আমি চাই না কখনো ট্রল হতে। আচ্ছা, দিও না কখনো, কারণ তুমি যখন মেয়ে কণ্ঠে গান গাও তখন বোঝাই যায় না যে তুমি আসলে পুরুষ থেকে মেয়ে কণ্ঠে গান গাচ্ছো। আর আমি তোমার গান শুনতে শুনতে আরো একটা দুইটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিচ্ছি, এবং তোমার জন্য অনেক অনেক শুভ কামনা। ভবিষ্যতে তুমি অবশ্যই, এখনো তো অনেক সাফল্য বয়ে নিয়ে আসছো, ইনশাল্লাহ আরো অনেক সফল হও। ধন্যবাদ। मेरे यारा तेरे गम अगर पाएंगे हम, तेरी है कसम हम संवर जाएंगे। हो मेरे यारा तेरे गम अगर पाएंगे हम, तेरी है कसम हम संवर जाएंगे। दाए सौगात तुम तो ज़माने की हम, दाए सौगात तुम तो ज़माने की हम, हर खुशी से यूं भर जाएंगे, हम मर जाएंगे। हो हम मर जाएंगे। मेरे यारा तेरे गम अगर पाएंगे हम, तेरी है कसम हम संवर जाएंगे। थैंक यू। এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা, তুমি যে একা আমিও যে একা লাগে যে ভালো, ও প্রিয় ও প্রিয়। गजब का है दिन देखो जरा, ये दीवानापन सोचो जरा, तुम हो अकेले हम भी अकेले, मजा आ रहा है कसम से कसम से। পেয়েছি তোমাকে এতদিনে, যেও না সরে গো অভিমানে। ও देख लो हमको करीब से, आज हम मिले हैं नसीब से। हो আমি তোমারি ও বুকে নাও টেনে। हाँ गजब का है दिन देखो जरा, ये दीवानापन सोचो जरा, তুমি যে একা আমিও যে একা লাগে যে ভালো, कसम से ও প্রিয় कसम